আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হাসিবুরস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের টপিক হলো প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী 13ই সেপ্টেম্বর 1904 সালে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানে কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। পরে তিনি বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। বিভিন্ন ভাষায় ব্যুৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে ওঠে। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। তিনি 11ই ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন 13ই সেপ্টেম্বর 1904 সালে, এটাও খুব গুরুত্বপূর্ণ, এবং তিনি মৃত্যুবরণ করেন 11ই ফেব্রুয়ারি 1974 সালে। শব্দার্থ ও টিকা, এটা হচ্ছে ও রভোয়া মানে ফরাসি ভাষার বাক্য বাক্যবন্ধ অর্থ হচ্ছে আবার দেখা হবে। তাহলে আবার দেখা হবে এটা বুঝাইছে যে ও রভোয়া শব্দটা দ্বারা, ও রভোয়া, তাহলে ও রভোয়া অর্থ আবার দেখা হবে। নর দানব মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জন্তু, এখানে বিশাল দেহী মানুষ বোঝানো হয়েছে। বর্তমান কলা মানে মায়ানমারের মার্তাবান দ্বীপে উৎপন্ন কলার জাত রুজ, গাল রাগানোর প্রসাধনী। পান্তোয়া চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি, এটার নাম পান্তোয়া। পান্তোয়া একটা মিষ্টির নাম, সহজ কথা। তাগদ মানে শক্তি, তন্নি মানে তিরস্কার, বারকোশ কাঠের তৈরি কানা উঁচু বড় থালা। পুনরপি মানে পুনরায়। ব্রহ্মরন্ধ্র তালু কেন্দ্রবর্তী ছিদ্র। ব্রহ্মরন্ধ্র তালুর কেন্দ্রবর্তী ছিদ্র। বপু মানে বড় দেহ, তনু মানে ক্ষীণদেহ, উত্তমার্ধ স্ত্রী বা সহধর্মিণী। সহধর্মিণীকে বলা হয়েছে উত্তমার্ধ। এখন আমরা গল্পে চলে যাই। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। তারা বাসা খুঁজতেছে আর কি, তো বাসা পাইছে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজেই কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি, কোনো কাজ বাদ থাকবে না, সবই সে পারে। অর্থাৎ এই হরফুন মৌলা বা সকল কাজের কাজী, উনি সব কাজ পারে। খারাপ কাজ করাইলেও পারে, ভালো কাজ করাইলেও পারে, খুন খারাপি করাইলেও তাও সে পারবে। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। তার মানে সে এমন কাজের লোক, সে সারাদিন কোনো না কোনো কাজেই থাকে, কোনো কাজ না থাকলেও ঝগড়া করে। কাবুলে এরই নাম কাজ। ও রভোয়া বিকালে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। মানে হচ্ছে 2টা মানুষ দেখছে যারা অনেক বড়। মনে করো আমরা এক একজনে কত 5 ফুট 5.5 ফুট, তো তাদেরকে হয়তো দেখছে 7 ফুট 8 ফুট এরকম, তারা অনেক বড় আর কি, 6 ফুট। মানে মনে হইতেছে নরদানব অনেক বড়, কিন্তু পরে ফিতা দিয়ে মেপে দেখছিলাম 6 ফুট 4 ইঞ্চি, তাও তো অনেক। উপস্থিত লক্ষ্য করলাম লম্বাই মিলিয়ে চওড়াই
দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো দু কাঁদি বর্তমান কলা হয়ে ফুলেছে। মানে মনে হয় যেন আঙ্গুলগুলো একটা কলার ফানা, কলার কাঁদি বলা হয় আর কি, যে কলার কাঁদির সাথে যেভাবে কলাগুলো থাকে এরকম, মানে অনেক বড় বড় মোটা। পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমার আমির আব্দুর রহমান হতো তো অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। একান ওকান জোড়া মুখ, মানে বিশাল বড় মুখ। হা করলে চড়াচড়ি কলা গতিতে গিলতে পারে। এবড়ো থেবড়ো নাক, কপাল নাই। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাট ও কান অব্দি পৌঁছাবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া ছিঁড়ে ফেটে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। মানে ফর্সা রঙের মানুষও যদি হাত পায়ে তেল টেল না দেয় তাহলে গরম দেখা যায় হাত পায়ের মধ্যে ফাটল ধরে। তো মনে হয় যেন একটা ম্যাপ আঁকা হয়েছে শরীরের মধ্যে। দুই গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। কিন্তু কার এমন বুকের পাটা? এত সাহসটা কার হবে? রুজও তো মাখবার কথা নয়। পরনে সেলোয়ার কুর্তা আর ওয়াশকিট। পরনে সেলোয়ার কুর্তা আর ওয়াশকিট। ঠোঁট দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দিয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ দেখে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আসে, মানে সে নিচের দিকে তাকাই থাকতো। এই জন্য বলা হয়েছে যে কার্পেটের দেখতেছে, সৌন্দর্য দেখতেছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। দুটো সিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। জরিপ করে ভরসা পেলুম, ভয়ও হলো। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম, মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। মানে কোথাও কাজ করে না, একটা মেসে হয়তো রান্না বান্না করছে। রাইফেল চালাতে পারো? একগাল হাসলো। কি কি রাঁধতে জানো? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলুম, ফালুদা বানাতে বরফ লাগে? এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন? ওই পাগমানের পাহাড় থেকে। বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল, তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাদা বোঝাই করে নিয়ে আসা হয়। বললুম, খবর টবরও রাখে? বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তো আমার হাঁড়িকুড়ি বাসনকোসন তো কিছুই নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো। রাত্রিরের রান্না আজ আর বোধ হয় উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুই ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে এসেছে। জিজ্ঞেস করলুম, এ তো বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি, সব নিজেই নিয়ে আসছে আর কি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে। তার ভিতর তেল, নুন, লড়কি সবই দেখতে পেলুম। আমি ফের
চলতে আরম্ভ করতে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন, খুব বেশি দূর যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি মসিয়া জিরার টাঙা হাঁকিয়ে টগবগাবগ করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বসু হিসাবে আমাকে তিনি বেশ দুয়েক প্রস্থ ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ বা হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্তেনমা এভিদামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে হয়। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তন্নিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময় অর্থাৎ রাত 2টায় খাবার জুটতেও পারে। তন্দ্রা লেগে গেছিল, মানে ও যে বলছে রাত্রে খাবার হবে, তো রাত্রের খাবার পাইতে পাইতে আমার রাত 2টা অলরেডি বেজে গেছে। শব্দ শুনে ঘুম ভাঙল। দেখে আব্দুর রহমান মোগল তসবিরের গাঢ় বদনার সমন্বয়ে আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবুও কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধুলে আমার মুখ ও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচুর টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। তাহলে সে আগে ভাবছিল যে কাবুলেরটা হয়েছে তেল পানি না দেওয়ার জন্য, কিন্তু আসলে এখানের যে পানি তাতে আমার চেহারা ওরকম হয়ে যাবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাথে সেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাংতেও হয় দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, বারকোশ থালায় ইক্কুরি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল, রান্নাঘরে আরো আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন কি করার থাকে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে গেছি। তাহলে এখন একজনের রান্নার জায়গায় সে 6 জনের রান্না তার সামনে দিয়ে তারপর আবার বলছে যে আরো আছে। রান্নাঘরে মানে রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার উপর অদ্য রজনী মানে প্রথম রজনী এবং আব্দুর রহমান ও ডাক্তারি কলেজের ছাত্র যে রকম তন্ময় হয়ে মরা কাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর 2 তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম, ব্যাস উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান আন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞেস করলুম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর, মুখে বলল, বাগেবালার বরফি আঙ্গুর, তামাম আফগানিস্তানের মশহুর। বলেই একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরো ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে, মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি নেবু পাথরের শিলে ঘষেন। বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙ্গুর চাপ দিতে আমার ব্রহ্মবন্ধ পর্যন্ত ঝিনঝিন করে উঠছে।
কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জংলি, তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টে গিললুম, কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুয়ো। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা ছয়েক খায়, অবশ্য পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আজ তো উটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণ আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কি বলল পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললুম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো, দেখি তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর। আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আরকোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হুক্কা। মানুষের খিদে হবেই বা কি করে? আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির খেয়েছেন? পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান। আমার দেশ, সে কি জায়গা! এটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের ওপর ভর করে যেন উড়ে যায়। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারাকসে আঙার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে পড়ছে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে। আপনি বসেই আছেন আর দেখছেন সে তোর বরফ ববারদ কিরকম বরফ পড়ে। আমি বললুম, 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো ওরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। মিলান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন, পছন্দ না হয়। আব্দুর রহমানের গর্দান তো রয়েছে, মানে পছন্দ না হলে গর্দান ফেলে দেবে। সেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয়জোর বাতাস, প্রচণ্ড ঝড়, বরফের পাজে যেন সে বাতাস ডালগালাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায়। হু হু করে কখনো একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো শো। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই। কোথাও থেকে কোথাও উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন। বরফের বিছানায় তারই উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা। কিন্তু কখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয়,
তার তলায় মানুষকে 2 দিন পরও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর সে রেশমির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন, যে হাওয়া দম নিয়ে বুক ভরবেন, তাতে একরত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে দিয়ে। দম নেবেন, ছাতি এক বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন, এক বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, এক একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর, একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোঁফ কামিয়ে ফেলবো। আজ যা রান্না করছিলাম তার ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। আমি বললুম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি বাত হবে হুজুর। আমি বললুম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে? থ্যাংক ইউ সবাইকে।